নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকে শিকারের গল্পের প্রথম পর্ব গ্রামে, লেখক আশুতোষ বন্দ্যোপাধ্যায়। আমাদের ঝন্টুদা ছিল অসাধারণ ডান পিটে। তার মতো দুঃসাহসী গোয়ার আশেপাশে 10খানা গ্রামের মধ্যে বড় একটা কেউ ছিল না। প্রাণের ভয় যে কি তা তার আদৌ জানা ছিল না। কোনো অসম সাহসিকতার কাজে পশ্চাৎপদ হওয়া তার কোষ্ঠীতে লেখাই নেই, বরং যে কাজে যত বেশি বিপদের সম্ভাবনা সেই কাজেই উৎসাহ ছিল তার ততোধিক। নিজের নানা বীরত্ব ও দুঃসাহসিকতার কাজে ঝন্টুদা আমাদের গ্রামটাকে রীতিমতো সরগরম করে রেখে দিয়েছিল। কিন্তু হঠাৎ একদিন সে একটা সাহেবের সঙ্গে ভারতবর্ষ ছেড়ে চলে গেল। সাহেবটি একজন সার্ভেয়ার। ঝন্টুদার সঙ্গে তার কিরকম করে আলাপ হয়ে যায়। সাহেবও ঝন্টুদার অসীম সাহসিকতা দেখে তার প্রতি কেমন আকৃষ্ট হয়ে পড়েন। ঝন্টুদার মা ছিলেন না, তার বাবাও ঝন্টুদার দেশত্যাগের অল্প দিন পূর্বে মারা যান। কাজেই ঝন্টুদার সংসারে কোনো বন্ধন ছিল না। সাহেবের অধীনে একটা ভালো চাকরি নিয়ে সে আফ্রিকায় চলে গেল। তার যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের গ্রামখানাও যেন ঘুমিয়ে পড়ল। সে আজ প্রায় 10 বৎসর আগেকার কথা। আমরা সকলেই এই দীর্ঘকালের মধ্যে ঝন্টুদার কথা একরকম ভুলতেই বসেছিলাম। এমন সময় 10 বৎসর পরে হঠাৎ একদিন হ্যাট কোট পরে রীতিমতো সাহেবি চালে সে গ্রামে ফিরে এল। তার আসবার সঙ্গে সঙ্গে আমাদের গ্রামখানাতেও যেন একটা নূতন জীবনে সাড়া পড়ে গেল। প্রথম কয়েকদিন তার কাজ হলো কেবল নানা লোকের কাছে তার দীর্ঘ প্রবাস জীবনের গল্প করা। আমরা গ্রামের ছাত্রদল একদিন তাকে ধরে বসলাম। ঝন্টুদার মতো শিকারী আর ভীষণ ডানপিটে ছেলে আফ্রিকার মতো দেশে গিয়ে কি আর শান্তশিষ্ট হয়েছিল? শিকার সে করেছে নিশ্চয়, বিশেষ যখন সে একজন সাহেবের সঙ্গেও সেখানে গিয়েছিল। আমরা তাকে শিকারের কাহিনী বলতে অনুরোধ করলাম। আমাদের মধ্যে জনকত নূতন সহাধ্যায়ী যারা ঝন্টুদার পূর্বেকার বীরত্ব কাহিনীও শোনেনি, তারা বললে, শুধু আফ্রিকা কেন, আপনি দেশেও যা শিকার করেছেন সে গল্পও করতে হবে। অগত্যা সকলের অনুরোধ এড়াতে না পেরে ঝন্টুদা আরম্ভ করলে, দেখো, তোমরা যখন ছাড়বেই না তখন যথাসম্ভব সংক্ষেপে আমার কথা তোমাদের বলছি। তোমরা অনেকে জানো যে আমি বাল্যকাল হতেই খুব বলবান ছিলাম। খেতাম যেমন প্রচুর, শরীর চালনাও করতুম তেমনি। সব রকম জিমন্যাস্টিক আমার আয়ত্ত হয়েছিল। তাছাড়া গাছে ওঠা, সাঁতার কাটা, ঘোড়া চড়া, এরকম সব কাজেই আমার দক্ষতা হয়েছিল খুব। বন্দুক ছোড়ায় আমি ছিলাম সিদ্ধহস্ত। আমার লক্ষ্য এমন স্থির হয়েছিল যে কোনো পাখি ছুটলে বা উড়ে গেলেও আমার হাত থেকে নিস্তার পেত না। প্রথম পাখির ওপর দিয়ে শিকার অভ্যাস করি। তারপর ক্রমে খরগোশ, শিয়াল, বনবিড়াল, সজারু, খেপা কুকুর, ভোঁদর প্রভৃতি শিকার করতে লাগলো। তখন আমার বয়স মাত্র 14 বছর। গ্রামের লোক সবাই বলতেন, জন্টু কালে খুব নামজাদা শিকারী হয়ে উঠবে। তাদের ভবিষ্যৎবাণী সফল হওয়ার সূত্রপাত হলো আমার 16 বছর বয়সে। তখন ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়ে ঘরে বসে আছি। পরীক্ষার ফল বেরোতে বিলম্ব আছে। কাজেই আর কোনো কাজ না পেয়ে শিকারে মেতে উঠলাম। প্রত্যহ শিকার, প্রত্যহ নানা স্থানে শিকারের অভিযান। ভোর 4টার সময় কয়েকজন বন্ধু আর জন 2 চাষাকে সঙ্গে নিয়ে শিকারে রওনা হতাম। আমাদের প্রাতঃভোজনের পাউরুটি, চিনি তো যেতই। তাছাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়ি, স্টোভ, আলু, পেঁয়াজ, মশলা, তেল ইত্যাদি রাঁধবার উপকরণ ও সরঞ্জামগুলিও নেওয়া হতো। পথে ঘুঘু, পায়রা, ডাক পাখি, হরিয়াল ইত্যাদি ছোট জাতের পাখি যা চোখে পড়তো সেগুলোই শিকার করতে করতে প্রায় 2-3 ক্রোশ দূরে একটা না একটা বিলে গিয়ে উপস্থিত হতাম। সঙ্গীরা বিলের ধারে একটা বড় গাছের ছায়া দেখে সেখানে আড্ডা গেড়ে বসত। সকলে মিলে প্রথমে বেশ করে জলযোগ সেরে নিতাম। তারপর বন্ধুরা রাঁধবার আয়োজনে মারত, আর আমি নেমে যেতাম বিলে। সে বড় সোজা কথা নয়, প্রকাণ্ড বিল।
দৈর্ঘ্য ও প্রস্থে 2 ক্রোশের কম নয়। তার সবটাই হুগলা গাছ, শোলা গাছ, কুলমি, দাম ইত্যাদি নানা জঙ্গলে ভরা। মাঝে মাঝে খানিকটা পরিষ্কার স্থান, বিলের জলে নানা বিষাক্ত সাপের বাস, মেছো কুমিরও অনেক। তারই মধ্যে নেমে যেতাম শিকার করতে। দু একজন চাষা চাকর সঙ্গে যেত পাখি কুড়াতে। বিলে পাখিও বিস্তর, কায়েম, পাপড়া, বালিহাঁস, মানিকচোর, কাক, গয়াল, পানকৌড়ি, শামুকখোল, এই রকমের কত পাখি। এসব পাখি দেখলে কি আর সাপের কথা মনে থাকে, না কুমিরের ভয় আসে? 3-4 ঘন্টা ধরে সারা বিল তোড়পাড় করে এইসব পাখি শিকার করতে হতো। বিলের জল পরিষ্কার তো নয়ই, তারপর নানা বন জঙ্গলে ভরা। সহজে এক পা বাড়াবার জোটই নেই। প্রতিপদে ধারালো গাছ আর দাম ঠেলে এগুতে হয়। সারা দেহ ক্ষত বিক্ষত হয়ে যায়। তারপর মাঝখানের দিকটাও জল কম নয়, কোথাও কোমর পর্যন্ত, আবার কোথাও বা বুক জল। বন্দুকের টোটা রুমালে বেঁধে হরিনামে ঝুলির মতো গলায় ঝুলিয়ে বন্দুক উঁচু করে ঘুরে বেড়াতে হতো। যা হোক, ভূতের মতো পরিশ্রম করে এক বোঝা পাখি নিয়ে প্রায় 2টোর সময় তীরে উঠে আসতুম। ততক্ষণে বন্ধুরা ভাত আর মাংস রেঁধে বসে আছে। সকলে মিলে আনন্দ করে বনভোজন করত। সে যে কি আনন্দ তা তোমরা হয়তো বুঝবে না। ভারী আনন্দের দিন কাটত, কিন্তু তাতে মাঝে মাঝে বিপদে যে পড়তে হতো না তা নয়। একদিন একটা বিলের মধ্যে কনির পাশে দাঁড়িয়ে কোথায় পাখি আছে দেখছি। এমন সময় একটা ফোঁস ফোঁস শব্দ কানে গেল। যে দেখি একটা প্রকাণ্ড কেউটে আমার 10 হাত দূরে ফনা তুলে গজরাচ্ছে। তার রাঙা চোখ দুটো যেন মনির মতো জ্বলছে। সর্বনাশ! এখনই তেড়ে এসে একটা ছোবল দিলে আর রক্ষে নেই। তাড়াতাড়ি বন্দুকটা ফিরিয়ে ধরতেই সে আমার মতলব বুঝতে পেরে চকিতে মাথাটা নিচু করে নিয়ে তীরের মতো আমার দিকে ছুটে আসতে লাগলো। যদি ভয় পেয়ে পালাবার চেষ্টা করতাম, তাহলে সেদিন সেই বিলের মধ্যেই থেকে যেতাম, কারণ পালাবার কোনো স্থানও ছিল না। আর সময়ের তো কথাই নেই। 2-3 সেকেন্ডের মধ্যেই সে আমার পায়ের কাছে এসে পড়ল। আমার মাথায় কে বুদ্ধি দিয়েছিল জানি না, আমিও খুব ক্ষিপ্রতার সঙ্গে বন্দুকের নল দিয়ে তার মাজাটা চেপে ধরলাম। সে তখন ভীষণ ক্রুদ্ধ হয়ে ফোঁস ফোঁস করে গজরাতে গজরাতে বারংবার সেই নলের উপরেই ছোবল দিতে লাগলো। শেষে আমি বন্দুকের ঘোড়া টিকতেই তার দেহটা দুখণ্ড হয়ে গেল। কোনো তার কি তেজ! যা হোক, সে যাত্রায় খুব রক্ষা পেয়েছিলাম। আর একদিন শিকার করে বাড়ি ফিরছি। সেদিন বন্ধুরা কেউ সঙ্গে যায়নি, গিয়েছিল কেবল একটা বাগদির ছেলে। আমি আপন মনেই চলেছি। বাগদির ছেলেটি আমার 10-12 হাত পিছনে আসছে। একটা ঝোপের কাছাকাছি যেই এসেছি, আর বাগদিটা চেঁচিয়ে বললে, ঠাকুর, সোর সোর! যে দেখি একটা দাঁতাল বুনো শুয়োর তীরের মতো আমার দিকে তেড়ে আসছে। সর্বনাশ! তখন বন্দুকের টোটা ভরা নেই। দেখলাম একটা গাছের ডাল আমার মাথার 2 হাত উপরে রয়েছে। তখনই লাফ দিয়ে এক হাতে ডাল ধরে পা দুটো উঁচু করলাম। সেই মুহূর্তে শুয়োরটা একটা কালো ধোঁয়ার তালের মতো আমার পায়ের তলা দিয়ে ছুটে চলে গেল। কথায় বলে শুয়োরের গুণ। মাথা নিচু করে তীর বেগে যখন তাড়া করে, তখন হঠাৎ থামবার শক্তি তার থাকে না। লক্ষ্যচ্যুত হলে সে দৌড়ের চোখে অনেকটা এগিয়ে চলে যায়। হলো তাই। শুয়োরটা আমার পায়ের তলা দিয়ে এক ঝোঁকে 20 হাত এগিয়ে গেল। সে ফিরে দাঁড়াবার আগেই আমি গাছ হতে লাফিয়ে পড়ে একটি বুলেট বন্দুকে ভরে নিলাম। সে যেমন ফিরে দাঁড়িয়ে আমাকে লক্ষ্য করতে যাবে, অমনি করুন একেবারে ব্রহ্মতালু ভেদ হয়ে শুয়োরটা মাটিতে লুটিয়ে পড়ল। 2 মাস পরে ম্যাট্রিকুলেশনের ফল বেরোলো। দেখলাম আমি প্রথম বিভাগে পাশ করেছি। বাবা বললেন, আর শিকারে মেতে পড়ার ক্ষতি করো না, এবার মন দিয়ে লেখাপড়া করো। তিনি আমাকে রিপন কলেজে ভর্তি করে দিলেন।
কলকাতা হতে আমাদের গ্রামের রেল স্টেশন মাত্র 15 মাইল। বাড়ি হতেই প্রত্যহ কলেজে যাতায়াত করতাম, আর প্রতি রবিবারে বা ছুটির দিনে শিকার করতাম। একদিন দক্ষিণ পাড়ার হরিদন সংবাদ দিলে যে নতুন পুকুরে একটা প্রকাণ্ড কুমির এসে ভারী উপদ্রব করছে। প্রত্যহ সকালে সে জলের ধারে উঠে রোদ পোহায়। যেমন সংবাদ পাওয়া আর অমনি যাত্রা। পুকুর ধারে গিয়ে দেখি সত্যই কুমিরটা ঘুমোচ্ছে। গুড়ি মেরে ঝোপঝাড়ের আড়াল দিয়ে যতটা সম্ভব এগিয়ে 100 হাত দূর হতে তাকে গুলি করলাম। গুলিটা বিঁধল গিয়ে তার কোমরে। কুমিরটাও ছটফট করতে করতে জলে ঝাঁপিয়ে পড়ে ডুবে যেতে লাগলো। আমিও ছুটে তার কাছে গিয়ে উপস্থিত হলাম। দেখলাম তার সব দেহটা ডুবে গেছে, কেবল লেজের অগ্রভাগটা জলের উপর জেগে রয়েছে। শিকার হাতছাড়া হবে তা কি সহ্য হয়? টপ করে বাঁ হাত দিয়ে তার লেজটা ধরে ফেললাম। কুমিরটা পালাতে না পেরে আমার দিকে হাঁ করে তেড়ে আসতে লাগলো, আর কেবল ফ্যাঁস ফ্যাঁস করে একটা বিকট গর্জন জুড়ে দিল। কুমিরটা জখম হয়েছিল খুবই। তার কোমরটা গুলিতে একেবারে ভেঙে গিয়েছিল, তাই সে সম্পূর্ণরূপে বেঁকে তার মুখটা আমার কাছে আনতে পারছিল না। নইলে কি সে আমায় ছাড়তো? যা হোক, প্রায় 15 মিনিট তার সঙ্গে ধস্তাধস্তি করতে হলো। পাহাড়ের উপর তখন প্রায় 20 জন লোক জড়ো হয়ে হল্লা শুরু করেছে, কিন্তু আমার কাছে এসে আমাকে সাহায্য করতে কারো সাহস হয়নি। শেষে কুমিরটা বেজায় ক্লান্ত হয়ে পড়ল। তখন তাকে টানতে টানতে উপরে নিয়ে এলাম। তারপর সকলে মিলে ইট, বাঁশ, লাঠির সাহায্যে তাকে মেরে ফেলল। কুমিরটা খুব বড় না হলেও লম্বা 11 হাত। এ পরীক্ষা দেবার আগে যেরকম বিপদে পড়েছিলাম, সেরকম বিপদ থেকে বড় একটা কেউ রক্ষা পায় না। ওহ, সে কি ব্যাপার! তখন সকাল 7টা হবে। আমি বৈঠকখানায় ঘরে বসে পড়ছি। এমন সময় পিঞ্চু বাঘ দিয়ে এসে বললে, দা ঠাকুর, গায়ে বাঘ এসছে। কাল রাতে মহেন্দ্র ঘোষের গোয়ালে ঢুকে 3টে গরু মেরেছে, আর একটাকে নিয়ে গেছে। গোয়ালারা মহা হইচই বাজিয়েছে। আমি বললাম, বলিস কি? বাঘ কেউ চোখে দেখেছে? পিঞ্চু বললে, দেখবে কি দা ঠাকুর, দেখলে কি আর রক্ষে ছিল? তার খাবার দাগ দেখে সবার আক্কেল গুম হয়ে গেছে। আমি হেসে বললাম, আচ্ছা আচ্ছা, তাকে আর গরু মারতে হবে না, আজই তাকে শেষ করছি। তুই যাবি আমার সঙ্গে? সে ভয় কাঁপতে কাঁপতে বললে, না দাদা ঠাকুর, ও আমি পারবো না। আমি মায়ের এক ছেলে, শেষে কি বাঘের হাতে প্রাণটা দেব? পাছে বেশি পিড়াপিড়ি করি, তাই সে তখনই চলে গেল। আমি ভাবলাম তবে আর দেরি কেন, বেরিয়ে পড়ি। যেই ভাবা সেই কাজ। লুকিয়ে বন্দুক টোটা নিয়ে ভোজালিখানা কোমরে বেঁধে একাই বেরিয়ে পড়লাম বাঘ শিকার করতে। জানোই তো আমি দুরন্ত গোয়ার। তার উপর 2-1টা সুর মেরে বুকের পাটা বেড়ে গিয়েছে। ভাবলাম বাঘও মারবো এরকম অক্লেশে। সত্য কথা বলতে কি, আমি সেই অপরিচিত আগন্তুক বাঘটাকে একটা ক্ষুদ্রকায় গোবাঘ অর্থাৎ চিতাবাঘ বলেই ভেবেছিলাম। বন্দুক নিয়ে তার খোঁজে চলল। আমাদের গ্রামের পশ্চিম দিকে সুঁটি নদী, তাতে জল কখনো থাকে না, আছে কেবল তার ধারে ধারে ঘন বেদবন। ভাবলাম ওই দিকে গেলেই বাঘের সন্ধান পাবো। সেই দিকেই পা চালিয়ে দিলাম। যাবার পথে গ্রামের শেষ ভাগে তিনু ঘোষালের পতিত ভিটে। ভিটেটা জঙ্গলে ভরা। একখানি কোঠা ঘর অতি কষ্টে দাঁড়িয়ে আছে। তার ছাদের অর্ধেকটা ঘরের মধ্যেই ভেঙে পড়েছে। জানলাগুলো লোহার গারদে ঠিক আছে, কিন্তু তার কপাটগুলো নেই। দোরটা খুব মজবুত বলে এখনো টিকে আছে। উঠানে জঙ্গল, ঘরের মধ্যেও আগাছা জন্মেছে। মনে করলাম ভিটেটা দেখে যাই। একটু এগোতেই বায়ের গায়ের গন্ধ নাকে গেল। বুঝলাম বাঘটা এইখানেই কোথাও আড্ডা নিয়েছি। বন্দুক বাগিয়ে ধরে নিঃশব্দে ঘরটার কাছে গেলাম।
দরজাটি খোলা হা হা করছে। উঁকি মেরে দেখলাম, ওরে বাবা, এগো বাঘ নয়, একেবারে সাক্ষাৎ ডোরা বাঘ। আমার বুকটা কেঁপে উঠল। বাঘটা আরামে ঘুমোচ্ছে, কিন্তু তবু গুলি করতে সাহস হলো না। কি জানি, যদি গুলি সাংঘাতিক না হয়, যদি এক গুলিতে সে কাবু না হয়, তাহলে কি আর রক্ষে আছে? মনে করলাম পালাই, কিন্তু তাতেও সাহস হলো না। কি জানি, যদি পালাতে গিয়ে গাছের পাতা বা কোনো জঙ্গল পায়ে লেগে শব্দ হয়, আর তাইতে বাঘটা জেগে ওঠে, আমি যেন কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লাম। হঠাৎ মাথায় একটা উপস্থিত বুদ্ধি জাগলো। যদি সাবধানে কপাট দুটো টেনে টেনে দোরটায় শিকল টেনে দিই, তাহলে তো বাঘটাকে বন্দি করা যেতে পারে। সাহসে বর করে দুহাত দিয়ে দুটি কপাট ধীরে ধীরে টানলাম। কপাট দুটো ঠিক সরে এলো, কিন্তু শিকলটা হঠাৎ বেজে উঠল। বাঘটা অমনি জেগে উঠে ট্যাপ ট্যাপ করে আমার দিকে চেয়ে তার ভীষণ দাঁতগুলো বের করে গর্জে উঠল। আমার তো প্রাণ কাঁচা ছাড়া। সেই মুহূর্তে কপাট টেনে শিকল হেঁটে দিলাম। বাঘটাও বন্দি দশা বুঝতে পেরে এক লাফে দরজার উপরে এসে পড়ল। তারপর সে ভীষণ গর্জন করতে করতে লাফিয়ে পাঁচিলের উপর উঠবার চেষ্টা করতে লাগলো। আমি দেখলাম মুশকিল, যদি সে পাঁচিলেই ওঠে, তাহলে সে নিশ্চয়ই আমার ঘাড়ে এসে পড়বে। অগত্যা উপায়ন্তর না দেখে আমি ছুটে একটা পুকুরের কাছে গেলাম। বাঘটা পাঁচিলে উঠতেই আমি বন্দুকটা তীরে ফেলে রেখে ঝাঁপিয়ে জলে পড়লাম। সাঁতরে একেবারে মাঝখানে চলে গেলাম। বাঘটাও ঠিক সঙ্গে সঙ্গে পুকুর ধারে এসে পড়ল। তখন সে একবার জলের ধারে নেমে আসে, আবার উপরে উঠে যায়, আর নিষ্ফল আক্রোশে কেবল দাঁত বের করে গজরাতে থাকে। একবার তার গতিবিধি দেখে মনে হয় বুঝি সে জলে ঝাঁপ দিয়ে পড়ে আমাকে আক্রমণ করতে আসবে, কিন্তু কি জন্যে জানি না সে সেরূপ চেষ্টা করলে না। সে কেবল পুকুরের চারপাশে ঘুরে বেড়ায় আর একবার করে জলে নামবার উপক্রম করে। এই রকমে প্রায় 20 মিনিট কেটে গেল। আমি তো প্রাণের আশা ছেড়ে দিয়ে প্রাণপণে হাত পা নেড়ে পুকুরের মাঝখানটিতে কোনো রকমে দেহটা ভাসিয়ে রাখলাম। কি যে করব ভেবে উঠতে পারছিলাম না। হঠাৎ দেখলাম বাঘটা খুব অস্থিরতা প্রকাশ করছে। তার যেন আর বিলম্ব সইছে না। একটা সামান্য মানুষ তাকে ঠুকিয়ে এমন ভাবে এতক্ষণ ধরে মুখের গ্রাস হতে বঞ্চিত করে রাখবে, এটা সে আর সহ্য করতে প্রস্তুত না। সে জলের ধারে নেমে সাঁতরে আমার কাছে আসবার সংকল্প করল। তারপর সত্য সত্যই সে জলে নেমে পড়ল আর আমাকে লক্ষ্য করে সাঁতার শুরু করল। আমি দেখলাম সর্বনাশ, আর তো রক্ষে নেই। তখন যথাসাধ্য দ্রুত বেগে সাঁতরে তীরে এসে উঠলাম। এক দৌড়ে বন্দুকটা কুড়িয়ে নিয়ে যখন পুকুর ধারে এলাম, তখন বাঘটা মাঝখান পার হয়ে খানিকটা এগিয়ে এসেছে। তখন আমায় পাইকে তার ভাসমান মস্তিষ্কটি লক্ষ্য করে গুলি ছুড়লাম। বাঘটা যন্ত্রণায় বিকট চিৎকার করে জল তোলপাড় করে তুলল। আমি সঙ্গে সঙ্গে আর একবার আওয়াজ করলাম। তারপর লোকজনের সাহায্যে সেই প্রকাণ্ড ব্যাঘ্ররাজকে বাঁশে বেঁধে নিয়ে কোলাহল ও আনন্দে চিৎকার করতে করতে যখন গ্রামের বড় রাস্তায় উপস্থিত হয়েছি, তখন দেখি একজন সাহেব মোটর কার চালিয়ে আসছে। আমাদের শোভাযাত্রা দেখে তিনি গাড়ি থামিয়ে আমাদের কাছে এলেন এবং সেই প্রকাণ্ড বাঘটিকে দেখে মহা বিস্মিত হয়ে পড়লেন। বাঘ শিকারের বৃত্তান্তটা সব তাকে বললাম। তিনি মহা খুশি হয়ে আমার পিঠ চাপড়ে বললেন, বাহ, শাবাশ, তোমার মতো সাহসী বালক খুব কমই মিলে। তারপর তিনি আমার সমস্ত পরিচয় নিয়ে সরকারি ডাক বাংলোয় তার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য আমাকে বারংবার অনুরোধ করলেন। সেই হতে সাহেবের সঙ্গে আমার খুব ভাব হয়ে গেল। সাহেবটি নিজে একজন ভালো শিকারী।
আমার এই অল্প বয়সে এমন দুঃসাহস আর শিকার দক্ষতা দেখে তিনি আমাকে খুব ভালোবাসতে লাগলেন। প্রত্যহ সন্ধ্যায় আমি তার বাংলোয় যেতাম আর 2-3 ঘন্টা ধরে তার সঙ্গে গল্প করতাম। তিনিও আমাকে নানা জন্তু শিকারের গল্প বলতেন। আমি খাওয়া দাওয়া ভুলে সেই সব গল্প শুনতাম। একদিন তিনি আমাকে নিয়ে একটা জঙ্গলে বুনো শুয়োর শিকার করতে গেলেন। সাহেবের হাতে রাইফেল আর আমার হাতে ছিল একটা বর্ষা। একটা নিচু স্যাঁতস্যাঁতে জায়গায় একসঙ্গে 4-5টা শুয়োর কচু গাছের গোড়া করছিল। দূর হতে সাহেব একটাকে গুলি করলেন, সেটি তখনই পড়ে গেল বটে। কিন্তু আর একটা অতি প্রকাণ্ড শুয়োর একেবারে বিদ্যুতের মতো বেগে আমাদের তাড়া করলেন। আমাদের মনে হতে লাগলো যে একটা ধোঁয়ার তাল বেগে ছুটে আসছে। সাহেব আর লক্ষ্য করবার অবসর পেলেন না। মাত্র 3-4 সেকেন্ড, তার মধ্যেই জন্তুটা আমাদের কাছে এসে পড়ল। সাহেব একটু সরে দাঁড়াতে গিয়ে একটা গাছের শিকড়ে বেঁধে পড়ে গেলেন। সর্বনাশ! শুয়োরটা তাকে দাঁত দিয়ে পেড়ে ফেলে আর কি। আমি যেন মরিয়া হয়ে হাতের বর্ষাটা ছুঁড়ে মারলাম। বর্ষাটি শুয়োরের বুকে বিঁধে একেবারে অপর দিকে 1 হাত বেরিয়ে পড়ল। শুয়োরটাও তখনই মুখ থুবড়ে পড়ল, আর সেই সুযোগে সাহেব উঠে গুলি করে সেটাকে মেরে ফেললেন। সে যাত্রা আমার দ্বারাই সাহেবের প্রাণ রক্ষা হলো মনে করে তিনি আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। এই ঘটনার 1 মাস পরে হঠাৎ 3 দিনের জ্বরে বাবা মারা গেলেন। আমি 2 চোখে অন্ধকার দেখলাম। মাথার উপর আমার অভিভাবক কেউ রইল না। বাবার বর্তমানে যেন পাহাড়ের আড়ালে ছিলাম, এখন একেবারে পথে বসলাম। বাবা রোজগার করতেন খুব, কিন্তু এত অধিক ব্যয় করতেন যে সঞ্চয় কিছু রেখে যেতে পারেন। কোন রকমে তার শ্রাদ্ধাদি সম্পন্ন করলাম। তারপর কি করব তাই বসে বসে ভাবছি। এমন সময় সাহেবের আর্দালি এসে হাজির। সে বললে সাহেব আমাকে ডেকে পাঠিয়েছেন। কাল বিলম্ব না করে তার সঙ্গে সাক্ষাৎ করলাম। সাহেব আমার কথা শুনে খুব দুঃখ প্রকাশ করলেন। সেই দিনই সাহেবের অধীনে আমার চাকরি ঠিক হয়ে গেল। সাহেব নিজে সার্ভেয়ার, সরকারের অধীনে খুব মোটা মাইনে পান। এই দেশের কাজ তার শেষ হয়ে গিয়েছে, এইবার তাকে আফ্রিকায় যেতে হবে। এখন তিনি 3 মাসের ছুটিতে আছেন। এই 3 মাস সুন্দরবন অঞ্চলে আর আসামে শিকার করে বেড়াবে। তারপর 3 মাস বাদে আফ্রিকায় চলে যাবেন। 1 সপ্তাহ বাদে তল্পিতল্পা বেঁধে আমরা শিকারের উদ্দেশ্যে সুন্দরবনের দিকে রওনা হল। শিকারের গল্প 2য় পর্ব সুন্দরবনে আসতে চলেছে খুবই শিগগিরই। তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে এটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ প্রতি শনিবার ঠিক দুপুর 1টায় এইরকম গল্প নিয়ে আমি হাজির থাকছি এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।